সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাবো, তবে আলোচনায় যাবার আগে আমরা একটু পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। দৈনিক প্রথম আলো, জুলাই জাতীয় সনদে 24 দলের সই, এনসিপিকে রাজি করাতে সরকারের চেষ্টা অব্যাহত, রাকসুদে প্রথমবারের মতো নেতৃত্বে শিবির। আমার দেশ, এনসিপি ছাড়াই জুলাই সনদের সই, বিএনপি জামায়াত সহ 24 রাজনৈতিক দলের স্বাক্ষর। নতুন বাংলাদেশের নবযাত্রা শুরু, প্রধান উপদেষ্টা স্বাক্ষর অনুষ্ঠান ভণ্ডলের চেষ্টা, জুলাই যোদ্ধাদের সংঘর্ষ। বাংলাদেশ প্রতিদিন, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর, আজ আমাদের নবজন্ম হলো প্রধান উপদেষ্টা। সমকাল, জুলাই সনদ সই, বাস্তবায়ন পদ্ধতি এখনো ঠিক হয়নি, জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির। দৈনিক ইত্তেফাক, ক্ষোভ ও বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত, নতুন বাংলাদেশের সূচনা হল প্রধান উপদেষ্টা। 72 বছরের ইতিহাসে রাকসুদে প্রথম নেতৃত্বে ছাত্র শিবির, জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি, আলী রিয়াজ। কালের কণ্ঠ, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত, সুষ্ঠু নির্বাচন, সেনাবাহিনীর আরও মানোন্নয়নের সুযোগ, ভাঙচুর, আগুন, জুলাই যোদ্ধাদের লাঠিপেটা। যুগান্তর, নতুন বাংলাদেশের সূচনা, জুলাই সনদ স্বাক্ষর, শুধু দলিল নয়, ঐক্যের পথে ঐতিহাসিক পদক্ষেপ, রাজনৈতিক দলগুলোর নেতারা প্রতিক্রিয়ায়। দেশ রূপান্তর, ঐতিহাসিক জুলাই সনদে সই, সম্পর্কে আস্থা ফেরানোর চিন্তা, দুই দেশে বাংলাদেশ ভারত সম্পর্ক। দৈনিক কালবেলা, জুলাই সনদে 24 দলের স্বাক্ষর, কিছু দল সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না, নাহিদ ইসলাম। বণিক বার্তা, পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক ক্ষতি 5 কোটি টাকা, বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামায় সংশোধন এনে 24 দল ও জোটের স্বাক্ষর। নয়া দিগন্ত, ফেব্রুয়ারিতে নির্বাচন, এ ঐক্য যেন বজায় থাকে ডক্টর ইউনূস, জুলাই সনদে স্বাক্ষর বিএনপি জামায়াত সহ 25 দলের। গাজায় এখন আতঙ্ক ইসরায়েলের বিস্ফোরক রোবট। দৈনিক মানবজমিন, জুলাই সনদ সই, বিএনপি জামায়াত সহ 25 দলের স্বাক্ষর, অংশ নেয়নি এনসিপি ও 4 বাম দল। কিছু দল জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করেছে, জুলাই যোদ্ধাদের উপর হামলায় ঘটনায় ক্ষোভ জামায়াত আমিরের। দৈনিক ইনকিলাব, স্বাক্ষরিত হলো ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ, অঙ্গীকারনামা জাতির নতুন অর্জন, সংঘর্ষের পর সংসদ ভবন এলাকার নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী। ডেইলি স্টার, জুলাই চার্টার সাইন্ড, এনসিপি স্টেজ অ্যাওয়ে, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স রিটেইনড। জুলাই দৈনিক নিউজ, জুলাই চার্টার সাইন্ড, ক্লাশ ইরাপ্টস আউটসাইড ভেন্যু। এমনটা দেখা গিয়েছিল। সব মিলে বলা যায় যে জুলাই সনদটা হলো মূলই। গতকালকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই করেছে রাজনৈতিক দল। একদিন ঐক্যমত কমিশনের সাথে আলোচনার পরে এটি চূড়ান্ত হয়। যদিও মাত্র 33টি দল আলোচনায় অংশ নিয়েছিল, তার মধ্যে 24টি দল আসলে সই করেছে, বাকি 9টি দল সই করেনি। তার মধ্যে এনসিপির কথাটি বেশি আলোচিত হচ্ছে। আসলে জুলাই সনদ, এই অঙ্গীকারটি নতুন বাংলাদেশ গঠনে কতটা ভূমিকা রাখবে? প্রথম কথা হচ্ছে, জুলাই সনদ যে কারণে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল, এখানে প্রধানত 3টা লক্ষ্য ছিল। একটা হচ্ছে জুলাই বিপ্লবকে সংরক্ষণ করা, দ্বিতীয় হচ্ছে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার ক্ষেত্রে একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা, আর 3 নম্বর লক্ষ্যটা ছিল হচ্ছে কি বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণ করা এবং নির্বাচন হওয়ার আগে অতি প্রয়োজনীয় যেসব সংস্কারগুলো এগুলো চিহ্নিত করে এটা বাস্তবায়ন শুরু করা। এই 3টা লক্ষ্যকে যদি আমরা হিসাব করি, তাহলে এই 3টা লক্ষ্য বাস্তবায়ন ছাড়া আমরা গণতান্ত্রিক রূপান্তরের যে চিন্তাটা করি এটা হয়তো সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বললেন 33টা রাজনৈতিক দলের সাথে 6 মাসের বেশি সময় ধরে কিন্তু এই ঐক্যমত কমিশন আলোচনা করেছে এবং আলোচনার পরে তারা প্রায় 84-85টা ইস্যুতে একমত হয়েছে এবং কিছু বিষয়ে ভিন্নমত তৈরি হলো। তো সব কিছু মিলিয়ে ফিনিশিং পর্যায় পর্যন্ত আসাটা, এটা ঐক্যমত কমিশনের আমরা ক্রেডিট দিতে পারি, অথবা অন্তর্বর্তীকালীন সরকার অনেক দূর অগ্রসর হয়েছে। কিন্তু এটা ফিনিশিং যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মেজরতে 3টা পক্ষ, বিশেষ করে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির 3টা প্রধান পক্ষ, বিএনপি, জামাত এবং এনসিপি। এর মধ্যে বিএনপি এবং জামাত সহ 25টা বা 24টা দল এতে স্বাক্ষর করেছে। এটা অবশ্যই অ্যাচিভমেন্টের দিক যদি দেখেন, আপনি হয়তো এটাকে ভালোভাবে দেখতে পারবেন।
আবার অন্যদিকে এনসিপি যেটা আছে, এনসিপি তো আসলেই 24-এর বিপ্লবের পরেই তারুণ্যের একটা দল হিসেবে তৈরি হওয়া, যদিও সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনগুলোতে তরুণদের তাদের প্রতি খুব বেশি সমর্থন আমরা লক্ষ্য করি না। কিন্তু এরপরও যখন জুলাই সনদ এবং সংস্কারের বিষয় আসবে অবশ্যই এনসিপির একটা গুরুত্ব থাকবে। সেই এনসিপি কিন্তু এই জুলাই সনদটাকে সমর্থন করে নাই। সমর্থন না করে তারা কিছু দাবি উত্থাপন করেছে, যে দাবিগুলো যদি বাস্তবায়ন করতে যায় তাহলে জুলাই সনদের অন্য যে দুইটা বৃহৎ পক্ষ আছে তারা একমত হবে কিনা তাতে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। যেমন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যখন এই সরকার গঠিত হয় তখন সংবিধান যে অবস্থায় আছে এটাকে রক্ষা করেই কিন্তু তারা অগ্রসর হয়েছে, যেটা আমরা সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে সরকার গঠন থেকে শুরু করে পরবর্তী কার্যক্রমগুলোতে আমরা দেখতে পাই। কিন্তু এনসিপির একটা প্রধান দাবি হচ্ছে কি, এই সংসদটা ধারাবাহিকতা বা স্থগিত করে একটা নতুন সংসদ নির্বাচন, নতুন গণপরিষদ নির্বাচন। তো এই দাবিটার প্রতি যদি আমরা হিসেব করি তাহলে এই দাবি বর্তমান সরকারের পক্ষে বাস্তবায়ন করা খুব কঠিন। তবে আমরা বলবো যে এনসিপির মতো একটা প্রধান দল, যারা আসলে এই জুলাই বিপ্লবের প্রধান অংশীদারদের একটা, সেই দলকে বাইরে রেখে যে ধরনের জাতীয় ঐক্যমত তৈরি করার কথা অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে সেটা আসলে পূর্ণতা পায় না। তো এই পূর্ণতা পায় না, এটা হচ্ছে একটা দিক। ফলে জুলাই সনদে 25টা দল যদি স্বাক্ষর করেও থাকে এরপরও সেটা ধরেন 80% পূর্ণতা পাইতে পারে, কিন্তু 20% তো অবশ্যই রয়ে গেছে অপূর্ণতা। অন্যদিকে এই যে বাম যে দলগুলো, এই দলগুলোর মধ্যে 4টা দল এখানে স্বাক্ষর করে নাই, এবং তাদের যে দাবিটা সেই দাবিও আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই বিপ্লবের পক্ষের যে চেতনা এটার সাথে একটা ব্যবধান থেকে যায়। তো স্বাভাবিকভাবে এই দলগুলোর অনেকগুলো দলেই একসময় মহাজোটের অংশীদার ছিলেন, আওয়ামী লীগের মিত্র দল ছিলেন, তারা এখান থেকে সরে যাওয়াটা এটা অসম্ভব কোনো কিছু না। কিন্তু এনসিপিকে আমার মনে হয় ঐক্যমত সরকার, ঐক্যমত কমিশন এবং বর্তমান সরকারের এই ধারার মধ্যে জুলাই সনদের মধ্যে নিয়ে আসা উচিত। খুলবে আমরা যদি একটু চুক্তির আগে যাই, যেমন জুলাই সনদ চুক্তির আগে যদি আমরা যাই, আমরা গতকাল সকালে দেখলাম জুলাই যোদ্ধাদের সাথে একটা সংঘর্ষ হয়েছে, যেটি বেশিরভাগ পত্রিকাতে ক্ষোভ রয়েছে, বর্জন রয়েছে। আপনি জুলাই সনদ স্বাক্ষর করবেন, কিন্তু জুলাইতে যারা স্টেক হোল্ডার বা যারা প্রাণ দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, আমরা দেখছি হাত পড়ে আছে, কৃত্রিম হাত, সেটি আসলে এই জুলাই সনদকে নেতিবাচক ধারণায় ফেললো কিনা, বা এর বাস্তবায়নকে আসলে প্রশ্নের মুখে ফেললো কিনা? হ্যাঁ, এই প্রশ্ন তো অবশ্যই বলতে হবে যে প্রশ্নের মুখে ফেলছে, কিন্তু কথা হচ্ছে কি, এই যে জুলাই সনদ বাস্তবায়নটা যদি ব্যর্থ হয় তাহলে সফল কারা হবে? সফল হবে বলতে গেলে যারা এই জুলাই বিপ্লবের বিপক্ষের যে শক্তিটা ছিল সেই শক্তি, সেটা দেশীয় শক্তি হোক অথবা তাদের পৃষ্ঠপোষক বাইরের শক্তি হোক, তারাই তো সাকসেসফুল হবে। এটার দুইটা ইমপ্লিকেশন আছে। প্রথম কথা হচ্ছে কি, এই যে গণতান্ত্রিক রূপান্তরের যে প্রচেষ্টাটা, সংস্কারের যে প্রচেষ্টাটা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার দিকে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান রাজনৈতিক দলগুলো বলছে এবং তারা আন্তরিকভাবে চাচ্ছে বলে আমি বিশ্বাস করি, সেই জিনিসটা ফেল করবে। যদি এটা ফেল করে তাহলে কি পরিণতিটা হতে পারে? প্রথম কথা হচ্ছে কি, এই উদ্যোগ ব্যর্থ হওয়া মানে বিকল্প আরেকটা রাজনৈতিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা হচ্ছে 111-এর মতো হোক অথবা সামরিক হস্তক্ষেপ হোক, এই ধরনের জিনিসটা কিন্তু সম্ভাবনাটা চলে আসে বা আশঙ্কা আমরা যেটাই বলি। সেটা কি আসলে জুলাই বিপ্লব পন্থী যারা আছে তাদের জন্য কল্যাণকর হবে? কল্যাণকর না হওয়ার সম্ভাবনা দুইটা কারণে। প্রথম কথা হচ্ছে, ওই সময়কার যে সরকারটা, সেটা হচ্ছে 24-এর পরবর্তী, বিপ্লব পরবর্তী যে সরকারের যে চেতনা, যে ধারণা, সেই ধারণাটা কিন্তু কিছুটা নিউট্রাল হবে অথবা বিপরীত হয়ে যেতে পারে। কীরকম পরিবর্তন হতে পারে তা তো আমরা জানি না। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কি, জুলাইয়ের যে বিপ্লবটা, বিপ্লবের একটা প্রধান চেতনা ছিল বাংলাদেশ তার মতো করে সিদ্ধান্ত নেবে, কারো অঙ্গুলি হেলনে, কারো পরামর্শে, কারো চাপে সিদ্ধান্ত নেবে না। তো সেই জায়গা থেকে সরে এসে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে কি হবে? তাহলে এই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটাই উচ্চকিত হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো শক্তি অর্জন করবে এবং ফেসিবাদ যাতে রাজনৈতিক ব্যবস্থা বা নির্বাচনের মাধ্যমে তৈরি না হয় তার একটা প্রতিকারমূলক ব্যবস্থা থাকবে। তো এই ব্যবস্থাটা যদি ফেল করে তাহলে আমরা কিন্তু আগের যুগে পোড়াটা না গেলেও অনেকটাই তো যাব। তাহলে এত ত্যাগ কোথায় যাবে? এটা একটা বড় বিষয়। কিন্তু খলিল ভাই, আপনি যেটি বলছিলেন যেগুলো তো বাস্তবায়নের পরে আমরা দেখতে পাবো, সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই তো জটিলতা রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি নেই সেটি বলছে এনসিপি, এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখন আলোচনা করবে। কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে।
চুক্তিতে সই করলেন, কিন্তু সেটি কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়াটাই ঠিক করতে পারেনি রাজনৈতিক দলগুলো। তাহলে আমরা এই এত কিছু ইতিবাচকভাবে কিভাবে দেখি? না, এটা আপনি বলতে পারেন যে আসলে প্রক্রিয়া তো বাস্তব ঠিক হয়নি, আসলে পুরোপুরি ঠিক হয়নি তা কিন্তু না। যেমন এখানে বিরোধের সবচেয়ে বড় যে বিষয়টা ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং কীভাবে বাস্তবায়ন হবে, এই ক্ষেত্রে কিন্তু প্রধান রাজনৈতিক পক্ষগুলো সবগুলোই, এমনকি এনসিপিও গণভোটের ব্যাপারে কিন্তু একমত হয়েছে। এখন গণভোটের ব্যাপারে একমত হওয়ার ব্যাপারে গণভোটটা কি আসলে ইলেকশনের দিন হবে নাকি তার আগে হবে? জামাত দাবি করতেছে এটা হচ্ছে নভেম্বরে হওয়া উচিত, অনেক বেশ সময় আগে। অন্যদিকে বিএনপির দাবি হচ্ছে এটা একই সাথে ইলেকশনের সময় হওয়া উচিত। তা এখন শুধু টাইমের একটা বিষয়, সেই টাইমটা সরকারের উপর ছেড়ে দিতে পারে। এখন এই জুলাই সনদের ইয়েটা বাস্তবায়ন মানে সুপারিশটা সরকারের কাছে দেওয়ার পরে সরকার রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলাপ করে মাঝে মাঝে একটা অবস্থানে আসতে পারে। যেমন জুলাই সনদে একটা সুপারিশ আছে, পিআর হচ্ছে বিরোধের আরেকটা বিষয় ছিল। বেশ কিছু ইসলামিক দল জামাত সহ তারা দাবি করতেছিল যে নিম্নকক্ষ উচ্চকক্ষ সব জায়গায় পিআর হতে হবে। অন্যদিকে বিএনপির দাবি হচ্ছে পিআর এটা বাংলাদেশের জন্য মানানসই নয়। আর এখানে যে সুপারিশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি নিম্নকক্ষে স্বাভাবিকভাবে নির্বাচন হবে, তার মানে বিএনপির যে মূল দাবিটা সেটা রক্ষিত হচ্ছে। অন্যদিকে উচ্চকক্ষের মধ্যে 50% সিটে এটা পিআর আনুপাতিকভাবে হবে, তার মানে জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলোর আংশিকভাবে দাবি পূরণ হচ্ছে। এভাবে অন্তর্বর্তীকালীন সরকার বিরোধটাকে কিন্তু অনেকটা মীমাংসিত কাছাকাছি নিয়ে আসছে। আমার বিশ্বাস এনসিপির ব্যাপারেও কিন্তু এটা সম্ভব। এনসিপির মূল দাবিগুলো যেটা ধরেন আমরা কিছু দাবি প্রকাশ্যে দেখি আর কিছু অপ্রকাশ্যে দেখি। অপ্রকাশ্যে যে তাদের দাবি চাওয়াগুলো আছে এগুলো অ্যাড্রেস করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। অ্যাড্রেস করার পরে তাদেরকে 31 তারিখ পর্যন্ত সময় আছে, এখানে কিন্তু নিয়ে আসতে পারে। তারা তো ভালোভাবেই জানে যদি এখনকার রাজনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে এটা সবচেয়ে বড় শিকার হবে কিন্তু এনসিপি। কারণ এনসিপির রাজনৈতিক দল এটা 24-এর আগের রাজনৈতিক দল হিসেবে ইতিহাস নাই, ইতিহাস হচ্ছে পরবর্তী পর্যায়ে। ফলে এই বিপ্লব যদি ব্যর্থ হয়, এই প্রক্রিয়া যদি ব্যর্থ হয়, এটার জন্য এনসিপি শিকার হবে। আর এটার বেনিফিশিয়ারি কারা যদি আমরা হিসেব করি তাহলে বেনিফিশিয়ারি হবে এটার ব্যত্যয় ঘটার, মানে বিপ্লব প্রক্রিয়া যদি ব্যর্থ হয় বেনিফিশিয়ারি হবে একটা যে সাবেক যে পতিত স্বৈরাচার আমরা বলি আর কি, সেই দল হবে। আর সেকেন্ড হবে হচ্ছে কি তাদের পৃষ্ঠপোষক যে বাইরের শক্তি আছে তারা হবে। কারণ বাইরের শক্তির 3টা প্রধান এজেন্ডা। একটা এজেন্ডা হচ্ছে কি বাংলাদেশের এই যে তাদের সীমান্ত নিরাপত্তার যে বিষয় আছে এটা তাদের নিয়ন্ত্রণে থাকবে। সেকেন্ড হচ্ছে কানেক্টিভিটি, ট্রানজিট এবং এই ইস্যু যেগুলো ছিল তারা 15-16 বছর ধরে যেটা অ্যাচিভ করছে সেটাকে রক্ষা করা। তৃতীয় যে বিষয়টা সেটা যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, সেটা নিরাপত্তা প্রশাসনিক কাঠামো হোক অথবা সিভিল ব্যুরোক্রেসি হোক, এটাতে তাদের একটা নিয়ন্ত্রণ নিয়ে আসা। তো এই যে এজেন্ডাগুলো আলটিমেটলি জুলাই সনদ ব্যর্থ হলে সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন হবে। এটা যদি বাস্তবায়ন হয় এটা কি বিএনপির জন্য সুফল নিয়ে আসবে, জামাতের জন্য আনবে অথবা এনসিপির জন্য আনবে? নিশ্চয় আনবে না। যদি স্বাভাবিক প্রক্রিয়া একটা মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কি রেজাল্ট আসতে পারে? রেজাল্ট হতে বিএনপি ক্ষমতা আসতে পারে, অথবা বিএনপি অন্য দলগুলো নিয়ে আসতে পারে, অথবা ইসলামিক যে ফ্রন্টের কথা বলা হচ্ছে তারা অংশীদার হতে পারে ক্ষমতার। এটাই তো বাস্তবতা। এমনকি এনসিপিও যদি ভালো করে তারাও কিন্তু এটার অংশীদার হতে পারে। কিন্তু মূলত এই যে জুলাই বিপ্লবের ধারাটাই কিন্তু প্রবহমান থাকবে। আর সেটা যদি না হয় তাহলে অনেক প্রচেষ্টাগুলো ঠিক উল্টে যাবে। এটা মনে হয় কাম্য হতে পারে না। এনসিপি জুলাই সনদের বিরোধিতা করেনি, তারা বলছে যে প্রক্রিয়াগত যে বিষয়টি, যে রাজনৈতিক ঐক্যমত আসলে সই করলে রাজনৈতিক ঐক্যমত বা জনগণের ঐক্যমত প্রতিষ্ঠিত হয় না। তারা বলছে যে আসলে প্রতিষ্ঠানগুলোর যে পরিবর্তনের আন্দোলন, গণ আন্দোলন হয়েছিল সেই জায়গাগুলোতে তারা বলেছে যে সেগুলোর আসলে ঐক্যমত তৈরি হয়েছে কিনা, সেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে কিনা। অসংখ্য নোট অফ ডিসেন্ট রয়েছে এই জুলাই সনদের জায়গাগুলোতে, সুতরাং সেখানে গণভোট হলেও সেই জায়গাগুলো আসলে পরিবর্তন আসবে কিনা সেটি নিয়ে তারা সংশয় জানিয়েছে। না, এটা তাদের সংশয়ের তো একটা যৌক্তিক কনসার্ন থাকতে পারে, কারণ থাকতে পারে, কিন্তু বাস্তবতাটা আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে কি এনসিপি যেটা চাচ্ছে, যে ধরনের সংস্কার, সেটা কি সকল রাজনৈতিক দল চাইবে অথবা সম্ভব? যেমন এখন সরকারে এনসিপির 2জন উপদেষ্টা আছে, মানে ছাত্রদের উপদেষ্টা। বিএনপি সরাসরি দাবি জানালো তাদেরকে বিদায় করে দিতে উপদেষ্টা পরিষদ থেকে। এখন তাদেরকে এই বিএনপির চাপে যদি তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বিদায় করে দেয়, এটা তো স্বাভাবিকভাবে বিক্ষুব্ধ হবে এনসিপি। হয়তো হয়েছে, যার কারণে এখন তাদের অনেক কট্টর মন্তব্য বা প্রান্তিক মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। তো ফলে এখানে যে কোনো রাজনৈতিক শক্তিকে আপনাকে বাস্তবতাটাকে মেনে নিয়ে একটা প্রান্তিক জায়গা ছেড়ে মাঝামাঝি একটা সমঝোতার জায়গা আসতে হবে। এটা না হলে তো আমরা সামনে অগ্রসর হতে পারবো না।
এই জায়গাটা আমি একটু প্রশ্ন করি যে তাহলে কি আমরা সেই ক্ষমতার রাজনৈতিক বলয়ের মধ্যে থাকছি কিনা? জামাত ইসলাম বলল তারা পিআর না হলে তারা এই চুক্তিতে সই করবে না, আরো বেশ কিছু দাবি ছিল আইনি ভিত্তি না হলে তারা সই করবে না, এগুলো তারা আগে বক্তব্য বলেছেন সৈয়দ আব্দুল রহমান তাহের, তারপরে তারা সই করেছেন। তার মানে কি আমাদের সেই রাজনৈতিক সেই ক্ষমতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে? মানে পরিবর্তন কি আসলে দেখা যাচ্ছে? পরিবর্তন আমি বলবো দেখা যাচ্ছে। যেমন জামাতের রাজনৈতিক দলগুলোর হয় কি একটা রেটরিক থাকে, রাজনৈতিক বক্তব্য থাকে, আরেকটা কর্মকাণ্ডের বেসিক জায়গা থাকে। কর্মকাণ্ডের বেসিক জায়গাটা হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করা। আর আগে যেটা বললেন এটা না হলে স্বাক্ষর করবো না, এটা না হলে করবো না, এগুলো হচ্ছে রেটরিক। ফলে আপনি যদি রাজনৈতিক দলগুলোকে রিড করতে চান তাহলে তাদের কার্যক্রমটা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে, এমনকি এনসিপিকেও ওইভাবে দেখতে হবে। ওই জায়গাটাতে একটা আশার দিক আছে, সেটা হচ্ছে তার শেষ পর্যন্ত কিন্তু ঐক্যমত হয়। আপনি ঐক্যমত্য কমিশনে দেখেন 6 মাস ধরে যে সংলাপ আলোচনাটা হলো, তারা অনেক তর্ক বিতর্ক এটা ওটা, কিন্তু দিন শেষে একটা জায়গায় কিন্তু তারা পৌঁছাচ্ছে। এটা অবশ্যই ইতিবাচক একটা দিক। আমার মনে হয় এই দিকটাকে সামনে রেখে গতকালকে প্রফেসর ইউনূস সাহেব যে বক্তব্যটা রাখলেন, আমি সামনে ছিলাম, তা আমি একটা আশাবাদীর দিক দেখতে পাই। ওনার একটা অসাধারণ গুণাবলী হচ্ছে উনি সবসময় আশাবাদী মানুষ। নানান ধরনের সংকট, দেন সকালেও একটা জুলাই যোদ্ধাদের কথা বললেন, যদিও জুলাই যোদ্ধাদের উপর আক্রমণের ব্যাপারে ইন্টেলিজেন্স রিপোর্ট বা ইত্যাদি যেটা আসে সেটা হচ্ছে হ্যাঁ এনসিপির বিক্ষুব্ধতা ছিল, অথবা এখানে কিছু জুলাই যোদ্ধারা সামনে ছিল, কিন্তু পেছনে যে হাজার হাজার লোককে দেয়া এগুলোকে বেশ কিছু অ্যারেস্ট এবং ইয়ে করার পরে দেখা গেল যে এদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগের সম্পৃক্ততা আছে। তো ফলে আমরা বাইরে যেটা দেখি এটা সবসময় পুরোপুরি বাস্তবতা না। এনসিপির সাথে সরকারের হয়তো দূরত্ব ইত্যাদি হয়েছে, কিন্তু এই ঘটনা যে এনসিপি ঘটাইছে পুরোটা এমন নাও হতে পারে। একটা বিষয়, জুলাই সনদের একটা জায়গাতে বিচার প্রক্রিয়া নিয়ে একটি সমালোচনা রয়েছে, যে বলা হয়েছিল যে 24 সালের গণ অভ্যুত্থানের সময় সকল হত্যাকাণ্ডের বিচার হবে। এটি নিয়ে সালাউদ্দিন আহমেদ ঐক্যমত কমিশনে বলেছিলেন যে কিছু বিচার তো জনগণ করে ফেলেছে, সেটির আবার প্রয়োজন কি? এই জায়গাটা একটা সংশয়তা থাকছে যে যারা গণ আন্দোলন করছে তারাও পরবর্তীতে বিচারের সম্মুখীন হতে হবে কিনা। না, কিছু বিচার জনগণ করে ফেলেছে এই টাইপের বক্তব্যগুলো কিন্তু আমরা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন, মানে তার দল যখন হয়, তখন শুনছিলাম তারা এই যে 71-এর যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে কিন্তু এই কথা বলেছিল, বলে যে জনগণ তো রায় দিয়েছে, আওয়ামী লীগকে নির্বাচিত করেছে, মানে স্বাধীনতার পক্ষে শক্তিকে নির্বাচিত করেছে ওনার বক্তব্য অনুযায়ী, অর্থাৎ বিচার তো হয়ে গেছে। কিন্তু বাস্তবতাটা সেটা হয় না। অনেক সময় একটা আপনি বিচারিক জবাবদিহিতা যদি নিশ্চিত না করতে পারেন, ভবিষ্যতে যে আবার একই ধরনের ঘটনা ঘটবে না তার কোনো গ্যারান্টি থাকে না। ফলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে এই বিচার প্রক্রিয়ার দিকে যাচ্ছে। এটা হয়তো একটা পর্যায়ের পরে তাদের পক্ষে সম্ভব হবে না, তাদের টেনিউর তো লিমিটেড, কিন্তু প্রক্রিয়াটা যদি শুরু হয়ে যায় তাহলে এটা পরবর্তী সরকারও এটাকে কিন্তু বাদ দিতে পারবে না। এরপরও একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অগ্রাধিকারের একটা বিষয় আছে। অন্তর্বর্তীকালীন সরকারের যেরকম অগ্রাধিকার, পরবর্তী সরকারে কারা আসবে আমরা জানি না, তাদের অগ্রাধিকার সেটা নাও হতে পারে। তবে গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে যদি সরকার হয় তাহলে জুলাইয়ের চেতনা এর প্রতি একটা কমিটমেন্ট থাকবে। দেখুন, এই প্রশ্ন ছিল এরকম যে বারবার বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরলে যারা জুলাইতে অভ্যুত্থান করেছে রাজনৈতিক দল বা সাধারণ মানুষ, তাদের বিরুদ্ধে এক ধরনের প্রতিহিংসার বিষয় থাকতে পারে। সেই জায়গা থেকে এই সংশয়টি প্রকাশ করা হয়েছে যে সকল হত্যাকাণ্ডের যদি বিচার করা হয় তাহলে যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন, নানান জায়গায় যে আন্দোলনগুলো সংগঠিত, তারও একটা বিচারের সুযোগ থাকলো কিনা। না, সেটা হচ্ছে আমি একদম নেতিবাচক দিকটা দেখি না। ঠিক আছে, আপনি উনি যে আশঙ্কাটার কথা বলছেন একটা পয়েন্ট থেকে তো এই আশঙ্কাটা, সেটা নিশ্চয়ই একটা যৌক্তিকতা আছে। তবে পৃথিবীর ইতিহাসে সফল বিপ্লবীদের বিচার হয় না। বিপ্লব যদি ব্যর্থ হয়, সে ব্যর্থ বিপ্লবীদের বিচার হয়। যদি এই বিপ্লবকে সফল করা যায় তাহলে এটাই হচ্ছে তাদের বিচার হবে না, তার জন্য কিন্তু একটা গ্যারান্টি থাকতে পারে। আর যদি এই বিপ্লব ব্যর্থ হয়ে যায়, জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে তো বিচার অনিবার্য হতেও পারে। যেমন এখন যে মানবতা বিরোধী বিচার হচ্ছে, তার মানে আগের সরকারের যারা এই মানবতা বিরোধী অপরাধ করছে তাদের বিচার হচ্ছে, তো কিন্তু এই বিচার তো আগের সরকারের সময় সম্ভব ছিল না। ফলে এটা অসম্ভব কোনো কিছু না। এই জন্যই জুলাই বিপ্লবকে কিন্তু সাকসেসফুল করতে হবে যারা এর অংশীদার আছে তাদের জন্য। জুলাই বিপ্লবকে সাকসেসফুল করার একটা বড় অংশ হলো ফেব্রুয়ারির যে নির্বাচন। গতকালকে প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে তিনি যে নির্বাচন করছেন সেটির ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি কি নির্বাচনের জন্য ইতিবাচক তৈরি হয়েছে বলে আপনার কাছে মনে হয় কিনা? হ্যাঁ, একটা কারণে আপনি বলছেন যে এখানে একটা সংশয় তৈরি হতে পারে। যেমন গতকালকে জুলাই যোদ্ধাদের সাথে যেটা সংঘর্ষের কথা বলছেন, এগুলো রাজনৈতিক স্থিতিকে নষ্ট করে। তবে আশার দিক হচ্ছে কি মেজর যে স্টেক হোল্ডার তারা তো এখানে স্বাক্ষর করেছে।
তারপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য অথবা তাদের ভেতরের কার্যক্রমে এমন কোনো কিছু দেখি না যে আসলে নির্বাচন হবে না। হ্যাঁ, এরপরও আশঙ্কা থেকে যায়, সেটা হচ্ছে কি যদি বৃহৎ কোনো শক্তি বাংলাদেশের বড় কোনো আভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি সহযোগিতায় একটা অরাজকতা তৈরি করতে চায়, খুন খারাপি অস্থিরতা, যেমন আমরা যেটা দেখি প্রফেশনাল বিভিন্ন অর্গানাইজেশনের দাবি দাওয়া নিয়ে একেবারে যমুনা ঘেরাও, সচিবালয়ে ঢুকে পড়া, এরকম যদি প্রান্তিক কর্মসূচি উগ্র কর্মসূচি দেওয়া হয় তাহলে তো স্বাভাবিকভাবে একটা অস্থিরতা তৈরি হবে। তবে এগুলো প্রফেশনাল অর্গানাইজেশনগুলো দিল, যেমন শিক্ষকরা দিচ্ছে, তাদের দাবির মধ্যে যৌক্তিকতা আছে, কিন্তু তাদের পেছনে যারা চালিকা শক্তি আছে, তাদের যে উস্কে যারা দিচ্ছে তাদের কিন্তু নিয়ত অন্য কিছু, সেটা হচ্ছে কি এই নির্বাচনটাকে ব্যর্থ করে দেয়া। নির্বাচন ব্যর্থ হলে, সংস্কার ব্যর্থ হলে এবং সংলাপ ব্যর্থ হলে, জুলাই সনদ ব্যর্থ হলে, তাহলে কিন্তু আলটিমেটলি যে রাজনৈতিক পরিস্থিতিটা আসবে এটা অবশ্যই রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম অস্তিত্বের জন্য ইতিবাচক হবে বলে মনে হয় না। আমরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর দিকে দেখি, যদি শ্রীলঙ্কা কিংবা নেপাল বা তিউনিসিয়ার যদি সাম্প্রতিক বিপ্লবের তিউনিসিয়ার দিকে আমাদের অবকাঠামো বা প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না থাকায় সেই বিপ্লব কিন্তু আবারও মুখ থুবড়ে পড়েছে। আমাদের সেই প্রতিষ্ঠানগুলো আসলে এই 1.5 বছরে এই অন্তর্বর্তী সরকার শক্তিশালী করতে পেরেছে কিনা, যেটি আসলে কাঙ্ক্ষিত যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি আসলে কতটা পূরণ করতে সমর্থ হয়েছে? হ্যাঁ, আপনি যে উদাহরণগুলো দিলেন অনেক ক্ষেত্রে এটা সত্যি, যদিও শ্রীলঙ্কায় ব্যর্থ হয়েছে এটা বলা যাবে না, কারণ তারা পরবর্তী পর্যায়ে ইকোনমি যেখানে একেবারে ভালনারেবল হয়ে যাচ্ছিল এটা কিন্তু উঠে দাঁড়িয়েছে। তারপরে আফ্রিকান যে রাষ্ট্র তিউনিসিয়ার কথা বললেন, তিউনিসিয়া অন্য হিসাব কিতাব আছে, এখানে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক জটিল কিছু বিষয় আছে। আর নেপালের ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায় যেখানে চীন এবং ভারতের মধ্যে টানাপোড়েন, আবার আমেরিকান একটা ইন্টারেস্ট, এইসব বিষয়গুলো আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের টাইমটা দেখেন, কতদিন, 1 বছরের কিছু সময় বেশি। তো এই সময়ের মধ্যে যেটা আমরা দেখতে পাই একেবারে ভেঙে পড়া আর্থিক খাত এবং অর্থনীতি, সেটা কিন্তু অনেকটা একটা স্থিতিশীলতার পর্যায়ে চলে আসছে। রাজনৈতিক দলগুলো 6 মাস আলোচনা করে একটা নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা, নির্বাচন প্রস্তুতি শুরু হওয়া, ভোটার তালিকা তৈরি করা, তারপর আরও মৌলিক কতগুলো সংস্কারের কাজ তো অগ্রসর হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনি যদি যে কাজগুলো হয়েছে সেটাকে যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক দূর অগ্রসর হয়েছে। তবে অনেক কিছু করার বাকি আছে। সব কিছু করা কিন্তু এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এর আগে মৌলিক কিছু জিনিস হয়তো করা সম্ভব। আর যদি এই সরকার প্রত্যেক জনগণ, প্রত্যেক ভোটার তার ভোটটা দিতে পারবে, এটা যদি এনশিওর করতে পারে তাহলে অনেক বড় একটা বিষয় হবে। এটি কিন্তু এখনকার জন্য সবচেয়ে বড় আশঙ্কা। কারণ এখানে আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র যেটা বাংলাদেশের রাজনীতি শাসন কাঠামো এতে প্রভাব বিস্তার করতে চায়, তারা যেটা চায় সেটা হচ্ছে কি এই নির্বাচনে তাদের পক্ষের যে রাজনৈতিক শক্তি নিয়ন্ত্রিত একটা অবস্থার মাধ্যমে, তাদের তো 3টে জিনিস হাতে আছে। একটা হচ্ছে মিডিয়ার উপর তাদের প্রভাব আছে, কূটনীতির উপর প্রভাব আছে এবং গোয়েন্দা নেটওয়ার্কের উপর। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে অর্থনীতির উপর প্রভাব আছে। গত 16 বছরে যারা আওয়ামী লীগের সাথে যুক্ত অলিগার্ক ছিলেন এবং তারা একই সাথে ইন্ডিয়ার সাথে সম্পৃক্ত, তাদের হাতে টাকা পয়সা আছে। এই 3টে জিনিস ব্যবহার করে যদি নির্বাচনকে একদিকে নিয়ে যেতে পারে তাদের পক্ষের দিকে, তাহলে তো ধরেন যে জুলাইয়ের বিপ্লবের লক্ষ্য, এই লক্ষ্য অনেকটাই কিন্তু হয়তো ব্যাহত হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলোতে যদি বাংলাদেশের রাজনৈতিক শক্তি এবং সরকার সচেতন থাকে তাহলে আমার ধারণা হচ্ছে কি এই বিপ্লব ব্যর্থ হবে না, সফল হবে। বিপ্লব হয়তো ব্যর্থ হবে, কিন্তু মানে ভবিষ্যতের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো দরকার আমাদের, যেই ফ্যাসিবাদের কথা বারবার বলা হচ্ছে যে রাজনৈতিক দল ক্ষমতা আসলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ফ্যাসিবাদ তৈরি করে, সেই জায়গাটা আসলে বন্ধ হবে কিনা যদি প্রতিষ্ঠানগুলো এই সরকার শক্তিশালী করে যেতে না পারে। পরবর্তী সরকার, কারণ আমরা দেখেছি যে 90 থেকে যতগুলো নির্বাচন হয়েছে যারা সরকার গঠন করেছে তারা তো পরে কথা রাখেনি। আচ্ছা, আমি একটা আশাবাদের কথা বলি। আশাবাদটা হচ্ছে কি, ধরুন আমরা এখানে এ পর্যন্ত নির্বাচন যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করলো, তো ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে যারা হারে তারা তো অভিযোগ করে, কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে এই যে 4টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো, এগুলো তো ছাত্ররা যার ভোট দিতে পেরেছে, তো এই কালি উঠে যাওয়া এগুলো তো মৌলিক কোনো বিষয় না। একই ধরনের যদি বাংলাদেশের নাগরিকরা ভোট দিতে পারে তাহলে দেখবেন যে এই ভোটের রায়ের মধ্যে অনেক কিছু কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাবো। দেশের মানুষ কিন্তু অন্য একটা দেশের নির্দেশনায় বাংলাদেশ চলুক এটা চায় না। এটা যে চায় না তার প্রতিফলন ঘটার সুযোগ হবে হচ্ছে যদি যার ভোট তিনি দিতে পারেন।
একটু আরেকটু জায়গায় আসি, যে একটা বিষয় বেশি আলোচিত হচ্ছে, বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান হয়েছে, ভৌগোলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতেও বেশ পরিবর্তন হয়েছে। সেই জায়গাটায় আমরা যদি একটু তাকাই, জামাত ইসলামের সাথে ব্যবসায়ীরা আলোচনা করছেন, চীন আলোচনা করছে, ভারতও এখন ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র দেখাচ্ছে। অর্থাৎ ইসলামপন্থীদের উত্থান, বা আমরা যদি গণতান্ত্রিক ডেমোক্রেটিক ইসলামিক পলিটিক্যাল দলগুলোর উত্থান যদি দেখি, সেটি আসলে কিভাবে বিবেচনা করবেন? আসলে আপনি ইঙ্গিতে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে কি আসলে ডেমোক্রেটিক ইসলামিক পন্থা যারা অনুসরণ করে, আরেকটা হচ্ছে কি প্রান্তিক ইসলাম বা উগ্রপন্থী হিসেবে আমরা আইসিস টাইসিস যেগুলো দেখি আর কি। আসলে যখন আপনি মধ্যপন্থী যারা শাসনতান্ত্রিক রাজনীতি করে, নিয়মতান্ত্রিক রাজনীতি করে, তাদের জন্য যে স্পেসটা ছেড়ে দেন, তাহলে হয় কি তারা জনগণের কাছে যাবে, জনগণের কল্যাণের বিষয়ে যাবে। জনগণ সাপোর্ট করলে ক্ষমতায় যাবে, সাপোর্ট না করলে ক্ষমতায় যেতে পারবে না। এই ধরনের একটা গণতান্ত্রিক অবস্থা যদি থাকে, তাহলে উগ্রপন্থার কিন্তু উদ্ভব হয় না। এরপরও ভৌগোলিক কিছু জায়গা আছে যেখানে আসলে এই গণতান্ত্রিক চর্চার বিষয়টা হয়তো আপনি পুরোপুরি বাস্তবায়ন করতে পারবেন না। যেমন আফগানিস্তানের বাস্তবতা একরকম, বা অন্য দেশের বাস্তবতা, তুরস্কের বাস্তবতা কিন্তু সেরকম না। তা আমার ধারণা হচ্ছে কি, এই যে 15-20 বছর ধরে এই ইসলামিক দলগুলোর উপরে অন্যায্যভাবে যে ধরনের প্রেশার, চাপ তৈরি করা হয়েছিল, বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, এগুলো জনগণের মধ্যে তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করেছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আবহে আসলে যারা বিশ্বকে নেতৃত্ব দেয়, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, তারা দেখছে যে না, জনগণের ইচ্ছার বাইরে যদি চাপ তৈরি করা হয়, তাহলে যে বিস্ফোরণটা ঘটে এটা তাদের স্বার্থের পক্ষে না। অন্যদিকে চীন, রাশিয়া, তারা কিন্তু কোনো ক্রমে অন্য দেশের রাজনীতিকে ওভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে চাইতো না। তো এসব কারণে বাংলাদেশের মাটিতে, যেহেতু বাংলাদেশ শুধু না এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতেও মানে ইসলামিক ভ্যালুজ, ইসলামিক আদর্শ, নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি একটা সমর্থন দেখা যাচ্ছে, ফলে তাদের প্রতি ওদের একটা আগ্রহ তৈরি হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ধরেন বড় কোনো রাষ্ট্রে মানে ইসলামিক যারা রাজনীতি করছে তারা ভোট দিয়ে ক্ষমতায় চলে গেছে এমন কিন্তু না, তবে তাদের সমর্থন অনেক বেড়ে গেছে, যেটা আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই। এমনকি পরবর্তী নির্বাচন যদি একদম ফ্রি ফায়ার হয়, তাহলে ইসলামপন্থা বা ইসলামপন্থী নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলগুলো কতটুকু সমর্থন পেয়েছে সেটা হয়তো আমরা একটা ম্যাচার দেখতে পাবো। তবে উগ্রপন্থা থেকে সরে আসার জন্য এই নিয়মতান্ত্রিক রাজনীতি যারা করে তাদেরকে কিন্তু স্পেস দেওয়া দরকার। স্পেস না দিলে কিন্তু আপনি একটা বড় বিপত্তি চলে আসবে, তখন রাজনীতিক একটা অস্থিরতা তৈরি হয়। এই স্পেস না দিয়ে গত 16 বছর বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে প্রচারণা ছিল, সেই জায়গাটা আসলে পরিবর্তন এসেছে কিনা? সেই জায়গাটাতে তো পরিবর্তন আপাত দৃষ্টিতে অনেকটুকু তো দেখা যাচ্ছে। যেমন এখন তো কোথায় কোথায় এই যে কৃত্রিম একটা অভিযান চালিয়ে লোকজন হত্যা করা, জঙ্গি এটা ওটা, হয়তো একজনকে 6 মাস আগে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে বললো যে গতকালকে তারা অপারেশন চালাতে গিয়েছিল, ঠিক ওই সময়ে তাদেরকে হত্যা করা হয়েছে বা মারা গেছে। তো এই জিনিসগুলো তো আমরা এখন দেখতে পাই না। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, মানে এখানে এই যে উগ্রপন্থা কিন্তু ন্যাচারালি তৈরি হয় না, কিছু তৈরিও করা হয় বাইরে থেকে। যেমন আমরা দেখতেছিলাম যে পাকিস্তানের যে টিটিপি, মানে আফগানিস্তানের টিটিপি যুদ্ধ করতে যে ওখানে বাংলাদেশি কয়েকজন কিন্তু ধরা পড়ছে, মারা গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি সতর্ক থাকতে হবে সরকারকে, যাতে এটা দারিদ্র এবং অন্যান্য কারণে রিক্রুটমেন্টের সেন্টার না হয়, প্রতারিত হয়ে যাতে কেউ এ ধরনের জিনিসের সাথে যুক্ত হয়ে না যায়, এটার ব্যাপারে সতর্ক থাকা উচিত। আপনি পাকিস্তানের কথা বলেছেন, আমরা যদি রাশিয়ার দিকে তাকাই, অনেক বাংলাদেশ সেখানে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এটি আসলে আমাদের রাষ্ট্রীয় সংকট কিনা? মানে এক ধরনের যে প্রবাসীরা যাচ্ছেন নানানভাবে, তারা এই জায়গাগুলোতে আসলে হঠাৎ করে যুক্ত হয়ে যাচ্ছেন। এই সংকটটা বাংলাদেশের সংকট না, এটা হচ্ছে কি মানে তৃতীয় বিশ্ব, দরিদ্র বিশ্বের সংকট। যখন আসলে কর্মসংস্থান থাকে না, খাবার এবং অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা থাকে না, তখন তাদেরকে প্রতারিত করা এবং এ ধরনের ভাড়াটিয়া হিসেবে, যোদ্ধা হিসেবে রিক্রুটমেন্ট করাটা সহজ হয়। আপনি ইউক্রেন বলেন অথবা রাশিয়া বলেন, তাদের যে ভাড়াটিয়া বাহিনী, এর মধ্যে তো শুধু বাংলাদেশেই যাচ্ছে এমন তো না, বাংলাদেশি হয়তো সংখ্যা একেবারেই কম, বরং আফ্রিকার অনেক দেশ থেকে কিন্তু এখানে অংশগ্রহণ করতেছে। এমনকি ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, এখানে কিন্তু ভাড়াটিয়া বাহিনী আছে। তো তার মানে এই সংকটটা শুধু বাংলাদেশের সংকট না, এটা দারিদ্র্যের সংকট। এই দারিদ্র থেকে যদি, শোষণ থেকে যদি বিশ্বকে মুক্ত করা যায়, তাহলে এই ধরনের সংকটগুলো দেখা যাবে না। দারিদ্র থেকে মুক্ত করা যায়। গত এই অন্তর্বর্তী সরকারের সময় বেকারত্বের সংখ্যা ব্যাপক আকারে বেড়েছে, যদিও অর্থনীতি কিছুটা পুনরুদ্ধার হয়েছে। এই সংকট আসলে আগামী যারা আসবেন বা ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেটি সামাল দেওয়া সম্ভব কিনা, বা এখনো আরো যে 4 মাস বা 5 মাস রয়েছে, আমরা কোন জায়গায় যাব? আপনি দারিদ্র্যের যে বিষয়টা বললেন, কর্মসংস্থান, এটা অনেক গভীর আলোচনার ব্যাপার। এটা মনে হয় এটার উপরে 20 মিনিট কথা বলা যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই যে গত 15 বছর বা 20 বছর
পরিসংখ্যানকে ম্যানিপুলেশন করে এমন উপস্থাপন করা হয়েছে যেমন আপনি বাস্তবতার সাথে পরিসংখ্যানের কোনো মিল হয় না। আপনি 4 পয়েন্ট সামথিং হচ্ছে দারিদ্র্যের সংখ্যা দেখানো হয়েছে। আসলে কি কর্মহীন দারিদ্র্য এরকম? দারিদ্র্যের সংজ্ঞা কি? যদি 1 সপ্তাহে 1 ঘন্টা যদি কাজ করতে পারে তাহলে তিনি বেকার না। তো এটি কি কোনো সংজ্ঞা হতে পারে? তো ফলে আমাদের আগে স্বচ্ছতা থাকতে হবে। এই সরকার আসার পরে পরিসংখ্যানকে কিছুটা স্বচ্ছ করছে বলে আমার মনে হচ্ছে যে হঠাৎ করে যেন দারিদ্র্য অথবা বেড়ে গেছে। আসলে বাস্তব অবস্থা সেটা না, বরং সরকার কাঠামো ধরে কিছু উন্নয়ন করেছে, যেটা আমরা এই যে ব্যালেন্স অফ পেমেন্ট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু একটা জায়গায় তো সংকট রয়েছে, অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিশেষ করে 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা টাকা অর্থ লুট করে তারা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে গেছে। বেক্সিমকোর কিছু প্রতিষ্ঠান লে অফ করা হয়েছে, নজরুল ইসলাম মজুমদারের প্রতিষ্ঠানগুলো লে অফ করা হচ্ছে। সরকার আসলে এই জায়গায় তো বড় একটা সংখ্যক কর্মহীন হয়ে যাচ্ছে। না, এটা আপনি যেটা বললেন খুব রাইটলি বলেছেন, কিন্তু সমস্যা হচ্ছে কি এইসব অলিগার্করা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বের করে নিয়েছে। একটা প্রাথমিক হিসেব অনুযায়ী দেখা যায় বাংলাদেশের 17 লক্ষ কোটি টাকা হচ্ছে ব্যাংক ডিপোজিট, এর মধ্যে 6 লক্ষ কোটি টাকাই এভাবে পাচার করে নিয়ে গেছে। তো ফলে তারা এখানে যে প্রতিষ্ঠানগুলো করছে এই প্রতিষ্ঠানগুলো তো সাফারিং হবে। তবে আমার বিশ্বাস হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এসব প্রতিষ্ঠানগুলোর বিকল্প ব্যবস্থাপনা তৈরি করেই যাতে এগুলো সচল থাকে। তা না হলে কিন্তু বেকারত্বের যে কোন সংকটটা এটা দেখা যাবে, এবং এই প্রতিষ্ঠানগুলো শ্রমিকদেরকে বাইরের শক্তি কিন্তু ব্যবহার করতে পারবে। আজকে দেখা যাচ্ছে তো এই বিভিন্ন জায়গায় ইত্যাদির জন্য এগুলো সরকার, যদিও সরকারের সামনে হয়তো বেশি সময় নেই, তবে এগুলো মৌলিক বিষয়, তা না হলে কিন্তু অস্থিরতাটা ঠেকানো যাবে না। কিন্তু অর্থ লোপাটকারীদের এই জায়গাগুলোতে আসলে ইনক্লুড করার সুযোগ আছে কিনা, তাদের ব্যবসা বাণিজ্যকে ধরে রাখা বা সরকারের অধীনে রেখে পরিচালনার সুযোগ আছে কিনা, বাংলাদেশের সেই পলিসিটা আসলে কতটা কার্যকর আছে? তো সেটা কিছু শুরুও করছে তারা, যাতে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়। যেমন বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো তো সবগুলো বন্ধ হয়নি, অনেকগুলোই চলছে, ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে অন্যগুলো। তারপরে এসআলএর প্রতিষ্ঠানও কিন্তু চলছে অনেকগুলোই। তো ফলে চালানো সম্ভব, এবং পরবর্তী সরকারের যারা আসবেন তাদের উচিত হচ্ছে কোনো শিল্প প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়। আবার ব্যাংক থেকে যে টাকা লোড করে নিয়ে গেছে সে টাকা কিন্তু ফেরানোর উদ্যোগ নিতে হবে, তা না হলে অর্থনীতি বাঁচবে না। আজকে ব্যাংকিং সিস্টেমে কি 10 লাখ টাকা আপনি চেক দেন, অনেক ব্যাংক সেটা অ্যালাউ করতে পারছে না। কেন পারছে না? টাকাগুলো বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গায় আসলে সেটি কিভাবে শুরু হবে? মানুষের লেনদেন স্থগিত হয়ে আছে, ব্যাংকগুলো একীভূত করার কথা বলা হয়েছে, সেটিরও তো ইতিবাচক কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। একেবারেই দেখা যাচ্ছে না সেটা না, যেমন 5টা ব্যাংকে একীভূত করা হচ্ছে, তারপর আরও অন্যান্য ব্যাংকগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। তবে এটা রাতারাতি করার ব্যাপার না, এটা একটা গ্রামারের মধ্যে চলে আর কি। সেই গ্রামারকে জবরদস্তি করা যায় না, একটা সিস্টেমের মধ্য দিয়ে এখান থেকে প্রতিকার পেতে হবে। জি, মাসুদুল খালি, আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।